দর্শক, আপনাদের স্বাগত টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ব্যাংকিং সেক্টরে গত এক বছরে কতটা পরিবর্তন আসলো। এই যে ইন্টারিম গভর্নমেন্ট যখন দেশের ক্ষমতা নেয়, তখন ব্যাংকিং সেক্টর কি অবস্থায় ছিল এবং এখন আমরা কতটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, সেটি আজকে আমরা আলোচনা করব। এই পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট করেছি আমি নিজে, এবং আমার সাথে আছে তন্ময় মোদক। আমরা দুজন মিলেই পার্টলি সেই বিষয়গুলো আপনাদের জানাবো। প্রথমেই আপনাদের একটু বলি যে যেই ক্রাইসিসগুলো আসলে এই গভর্নমেন্ট ইনহেরিট করেছে, কি ছিল তখনকার সিচুয়েশন। আমরা তখন দেখেছি গত বছরের অগাস্ট থেকে যদি আমরা দেখি যে সেই সময় কিন্তু মার্কেটে সিভিয়ার লিকুইডিটি ক্রাইসিস ছিল, বোথ লোকাল এবং ফরেন কারেন্সি। ডলার শর্টেজ ছিল। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, যেটা গ্রস রিজার্ভ বলছি BPN6 অনুযায়ী, অর্থাৎ IMF এর ক্যালকুলেশন অনুযায়ী, লেটেস্ট ক্যালকুলেশন, সেটি 18.6 বিলিয়নে নেমে এসেছিল। 18.6 বিলিয়ন নেমে আসা বা 40 বিলিয়ন থাকা, এটার মধ্যে তফাৎ হলো একটি দেশের যে ইম্পোর্ট, মান্থলি ইম্পোর্ট কমপক্ষে 3 মাসের ইম্পোর্টের সমান রিজার্ভ থাকা উচিত। তো আমাদের কিন্তু মান্থলি ইম্পোর্ট ছিল $7-8 বিলিয়ন। সেখানে আমাদের যেই রিজার্ভ নেমে এসেছিল যে পর্যায়ে, সেটি 3 মাসেরও কম আমাদের রিজার্ভ ছিল। সে কারণেই বলা হচ্ছে যে এটি খুব ঝুঁকিপূর্ণ ছিল, যে কারণে আমাদের ডলারের সংকটটা অনেক বেশি ছিল। তারপর আমরা দেখেছি যে ডলারের রেট এ কারণে পার ডলার 128 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল, এবং ডজনস অফ ব্যাংক ডিপোজিটারদের টাকা ফেরত দিতে পারছিল না। এর মধ্যে অনেক বড় বড় ব্যাংকও ছিল, ইসলামী ব্যাংকের মতো বেস্ট ব্যাংকও টাকা ফেরত দিতে পারছিল না। ইনফ্লেশন, যেটা বাংলাদেশ ব্যাংকের কোর রেসপন্সিবিলিটি মেনটেন করা, অর্থাৎ সাধারণ মানুষের জীবনযাত্রায় যেন সহজ হয়, সেই ইনফ্লেশন আমরা প্রায় 11%-এ চলে গিয়েছিল। 10.49%-এ ছিল অগাস্ট 2024-এ। তো এই সিচুয়েশনে যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল, এরপর আমরা দেখেছি অনেক ধরনের মেজার নেওয়া হয়েছে, এবং এখন এই জুলাই মাস, অগাস্ট মাস এই বছরের আমরা যদি একটু ইন্ডিকেটরগুলো রিভিজিট করি, তাহলে কি দেখতে পাই? ইনফ্লেশন কিন্তু অলরেডি 8.55%-এ নেমে এসেছে, অর্থাৎ সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় 25 বিলিয়নে উঠেছে, অর্থাৎ প্রায় $6 বিলিয়ন গেইন করেছে বাংলাদেশ ব্যাংক। ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট, সেটিও এখন স্টেবল অবস্থায় এসেছে, 120 টাকা থেকে 22 টাকা এর মধ্যে আমরা দেখতে পাই। টাকার যে এটা আমরা দেখতে পাচ্ছিলাম, টাকা কিন্তু ফার্স্ট ডেপ্রিশিয়েট করেছিল, টাকার মান হারিয়ে যাচ্ছিল। আমরা গত কয়েক মাস ধরে দেখছি টাকার মান আবার বাড়তে শুরু করেছে, যে কারণে ডলারের দাম কমতে শুরু করেছে। এবং রেমিটেন্স, যেটা আমরা গত বছরে দেখেছিলাম যে হিউজ ম্যান পাওয়ার এক্সপোর্টের পরও আমাদের রেমিটেন্স $2 বিলিয়ন নিচে নেমে এসেছিল, মান্থলি রেমিটেন্স। কারণ সবাই হুন্ডিতে টাকা পাঠাচ্ছিল, যেহেতু ডলার সংকটের কারণে ফর্মাল এবং ইনফর্মাল মার্কেটের রেটের মধ্যে 10 টাকার বেশি গ্যাপ ছিল এই সময়। সেই ডলার এখন আমরা দেখছি যে ব্যাংকিং চ্যানেলে ফিরিয়ে আনতে পেরেছে বাংলাদেশ ব্যাংক, যে কারণে মান্থলি রেমিটেন্স এখন প্রায় $3 বিলিয়ন, কোনো মাসে $3 বিলিয়ন, কোনো মাসে $3 বিলিয়নের বেশি, কিন্তু 2.5 বিলিয়ন এভারেজে 2.5 বিলিয়ন বেশি আমরা দেখতে পাচ্ছি। তো এটা হলো আমরা ইন্ডিকেটরে যে মেজর চেঞ্জ, যেগুলো কোর রেসপন্সিবিলিটি বাংলাদেশ ব্যাংকের। লিকুইডিটি এখন স্টেবল হয়েছে, লোকাল এবং ফরেন বোথ, বরং এখন লিকুইডিটি অনেক বেশি এনাফ হয়েছে ব্যাংকগুলোর কাছে। এনাফ টাকার লিকুইডিটি এবং ডলার লিকুইডিটি আছে। তো এটার প্রধান যে কারণ, যে কারণে অনেকটা মার্কেট স্টেবল হয়েছে, সেটি হলো ফরেক্স মার্কেট স্টেবিলিটি। তো আমরা ফরেক্স মার্কেট নিয়ে প্রথমে একটু জানি যে ফরেক্স মার্কেটে মোটা দাগে কিভাবে ডেভেলপমেন্টগুলো হলো। মোদক, আপনি যেহেতু নিয়মিত ফরেক্স মার্কেট ফলো করেন, আপনি যদি একটু বলেন যে আমরা মোটা দাগে গত এক বছরের সিচুয়েশনটি কিভাবে চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, মোটা দাগে প্রথমে যদি বলি আপা, আপনি রেমিটেন্সের কথা বলছিলেন, এবং তার সঙ্গে আরেকটা বিষয় আমাদের যুক্ত করতে হবে, ইনফ্লোতে এক্সপোর্টের যে বিষয়টা, এক্সপোর্টও কিন্তু আমরা বেশ ভালো একটা গ্রোথ দেখতে পাচ্ছি। তো আমাদের
ফরেন এক্সচেঞ্জ যে ডলার রেটটা যে ফিক্স হতো সেটা আসলে কেন্দ্রীয় ব্যাংক আগে ঠিক করে দিত, বিভিন্ন ব্যাংকে মানে ফোন করে বলতো যে এত টাকার বেশি রেমিটেন্সের ডলার কেনা যাবে না, এত টাকার বেশি বিক্রি করা যাবে না, যেটা আসলে মার্কেটকে আর্টিফিশিয়ালি আসলে চাপিয়ে রাখার মতো একটা বিষয় ছিল। তো সেই জায়গা থেকে বের হওয়ার জন্য মানে গত সরকারের আমলেই কিন্তু ক্রলিং পেগ চালু করা হয়েছিল, যেটা কিনা আস্তে আস্তে বলছিল যে চালুর ঘোষণা দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কেন্দ্রীয় ব্যাংক মানে উদ্যোগ নেওয়ার চেষ্টা করছিল বা নিবে এরকম একটা মানে কথা বলছিল যে মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটের দিকে। কিন্তু গত সরকারের দিকে সময় কিন্তু আমরা মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট আমরা যাইনি। তো অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই কিন্তু আসলে আইএমএফ এর সঙ্গে যে ঋণ, সেটা শর্তের একটা অংশ হিসেবেই ছিল যে মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট চালু করা। তো সেটা তারা চালু করেছে। এখন যেটা হতো আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে যেরকম ফোন করা হতো, এখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে ফোন করা হচ্ছে না, মৌখিক নির্দেশনা দেওয়া হচ্ছে না। এখন যেটা হচ্ছে ইন্টারভেনশন, মার্কেট থেকে ডলার কেনার মাধ্যমে অথবা বিক্রির মাধ্যমে, যেটা কিন্তু মানে সারা বিশ্বেই কিন্তু স্বীকৃত। বিশ্বের মানে অধিকাংশ সেন্ট্রাল ব্যাংকিং কিন্তু এই ধারাবাহিকতায় মার্কেটে একটা স্টেবিলিটি বজায় রাখে। তো আমরা যদি এখন দেখি যে এখন মার্কেট যে স্টেবিলিটিটা আমরা দেখছি, 20 টাকা থেকে 22 টাকা পর্যন্ত ডলার রেট ওঠানামা করছে, এই স্টেবিলিটিটা 3টা কারণে এসেছে। এক, আমরা যেটা বললাম যে রেমিটেন্সে আমরা 28 থেকে 30% মতো একটা গ্রোথ পেয়েছি, ইয়ার অন ইয়ার প্রায় $6 বিলিয়ন আমরা রেমিটেন্সে বেশি পেয়েছি। এক্সপোর্টে আমরা 8 to 10% মতো একটা গ্রোথ দেখছি, এটাও আমার ইনফ্লোকে বুস্ট করেছে। বাট আমার আউটফ্লোর যে প্রধানতম জায়গাটা ইম্পোর্ট, সেই ইম্পোর্টটা কিন্তু এখন কমে গেছে। অন্তর্বর্তীকালীন এই সরকারের বেশ কয়েকটা দুর্বল জায়গা যদি বলি, একটা হলো গিয়ে ইনভেস্টমেন্ট কম মানে আসার কি, ইম্পোর্ট কমে যাওয়া, ক্যাপিটাল মেশিনারিজ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল থেকে শুরু করে এই ধরনের ইম্পোর্টগুলো কমে যাওয়া। হ্যাঁ, এটা আপনি যেটা বললেন যে ইম্পোর্ট কমে গেছে, সেটা কিন্তু আমরা দেখেছি যে ইম্পোর্টের উপর কিন্তু রেস্ট্রিকশন ছিল অনেকগুলো এই গত বছরে, যেহেতু আমাদের ডলার সংকট ছিল। এখন কিন্তু সেই রেস্ট্রিকশনগুলো তুলে দেওয়া হয়েছে, তারপরেও ইম্পোর্ট বাড়ছে না। এটার কারণ হচ্ছে আমাদের পলিটিক্যাল আনরেস্ট এবং ইনভেস্টমেন্ট হচ্ছে না। সাধারণত ইলেক্টেড গভর্নমেন্ট না থাকলে ইনভেস্টাররা নতুন ইনভেস্ট করে না। তো যেটা বলছিলেন আপা, যে কোনো ধরনের রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে না। ব্যাংক খাতে কিন্তু এখন ডলারের লিকুইডিটি অনেক ভালো, যেহেতু আমাদের ইনফ্লোগুলো অনেক ভালো হয়ে গেছে, ডলার লিকুইডিটি ভালো, বাট ডিমান্ডটা ওইভাবে নাই। যে বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে, আপনি প্রায় আমরা দেখি যে আপনি লিখেন, ওই পার্টটা কি অবস্থা? আচ্ছা, বাংলাদেশ ব্যাংক আমরা যেটা বলছিলাম যে মার্কেট বেসড এক্সচেঞ্জ রেটের অংশ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক মার্কেট থেকে ডলার কিনবে অথবা বিক্রি করবে, এর মাধ্যমে মার্কেটটাকে স্টেবল করবে। তো কেন্দ্রীয় ব্যাংক এখন যেহেতু মার্কেটে আমার ডলারের লিকুইডিটি অনেক বেশি, ডলার রেটটা ফল করছিল, কারণ আমার যে পরিমাণ লিকুইডিটি আছে মার্কেটে সেই পরিমাণ কিন্তু চাহিদা নাই, ফলে রেটটা ফল করে যাচ্ছিল, 118.5 পর্যন্ত চলে গিয়েছিল কিন্তু ডলার রেট। কিন্তু ঝামেলা হলো ডলার রেট অনেক বেশি হুট করে বেড়ে যাওয়া যেমন অর্থনীতির জন্য ক্ষতিকর, হুট করে কমে যাওয়াটাও কিন্তু ক্ষতিকর, কারণ যেটা এক্সপোর্টার এবং রেমিটারদেরকে হিট করছে। কারণ মানে তখন দেখা যায় যে ইনফর্মাল চ্যানেলের সঙ্গে রেমিটেন্সের ডলারের ফর্মাল চ্যানেলের রেট অনেক বেশি তফাৎ হয়ে যায়, এক্সপোর্টাররা আসলে এক্সপোর্ট প্রসিডগুলো ঠিক মতো নিয়ে আসে না, অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হয়। তো এই কারণে কেন্দ্রীয় ব্যাংক হলো অকশনের মাধ্যমে এটা প্রচলন করা হলো, নতুন অকশনের মাধ্যমে তারা ডলারটা কিনছে। তো এই এখন পর্যন্ত 4টা অকশন হয়েছে, 4টা অকশনে এখন পর্যন্ত প্রায় 550 মিলিয়ন 600 মিলিয়নের মতো কেনা হয়েছে মার্কেট থেকে। তো এর মধ্যে 3টা অকশন হয়েছিল এরকম যে ব্যাংকগুলো যেরকম বিড করছে সেই বিডটাকে একটা কাট অফ রেট ধরে আসলে কেন্দ্রীয় ব্যাংক কিনে নিয়েছে। বাট সর্বশেষ যে অকশনটা আমরা দেখলাম সেখানে আসলে সাধারণ যে ট্রেজার বিল বন্ড বা অন্য যে কোনো অকশনের মতো করেই একদম লোয়েস্ট ভ্যালু থেকে শুরু করে একটা কাট অফ রেট নির্ধারণ করে সেখান থেকে ডলার কেনা হয়েছে। তবে আপনার কথা অনুযায়ী, অর্থাৎ আমরা 1 বছর আগে দেখেছি যে রিজার্ভ থেকে ডলার সেল করে তাল পাচ্ছিল না বাংলাদেশ ব্যাংক, আর এখন উল্টো মার্কেট থেকে ডলার কিনছে এবং এর ফলে রিজার্ভও বাড়ছে। আমরা এখন আরেকটি পয়েন্টে যাই যে এই যেই ব্যাংকগুলো যারা ডিপোজিটারদের ডিপোজিটের টাকা ফেরত দিতে পারছিল না, সেগুলোকে কিভাবে তারা একটা মানে একটা গাইডলাইনের মধ্যে নিয়ে আসছে, কি প্ল্যান করছে? কেন্দ্রীয় ব্যাংক প্রথমে তো হলো গিয়ে যে 5টা ব্যাংক, ইসলামী ধারার 5টা ব্যাংকে তারা মার্জ করবে। সে মার্জ করে তারা সাময়িক সময়ের জন্য সেটাকে সরকারিকরণ করবে, যেন ডিপোজিটাররা আস্থা পান যে এই ব্যাংকগুলো থেকে আর ডিপোজিট উইথড্র করার দরকার নেই, যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে। তারপরে হয়তো কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলো একটু স্টেবল হলে অন্য যে কোনো ব্যবস্থা, বিদেশিদের কাছে মানে বিদেশি যারা ইনভেস্টর তাদের কাছে স্টেক হোল্ড সেল করা, বা আমাদের ন্যাশনাল যারা ব্যবসায়ীরা আছেন তাদের কাছে স্টেক হোল্ড সেল করা, এইভাবে আসলে ম্যানেজ করার প্ল্যান হয়তো করবে। কিন্তু আপাতত সেটাকে সাময়িকভাবে ন্যাশনালাইজ করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত 14টা ব্যাংকের বোর্ড রিকনস্ট্রাক্ট করা হয়েছে। এই বোর্ডগুলোতে একটা বিষয় ছিল যে ফ্যামিলি কন্ট্রোল ছিল, পলিটিক্যালি মোটিভেটেড ছিল। অনেক ব্যাংকের বোর্ডে এমনও আমরা মানে ডিরেক্টর দেখেছি যাদের নাম কিনা খেলাপির খাতায় আছে কিন্তু তারা ব্যাংক ডিরেক্টর হয়ে বসে আছেন, এবং সেখানে কোনো ধরনের স্বচ্ছতা ছিল না, কোন ধরনের মিনিটস
মানে যে নোটস গুলো নেওয়া হতো বেনামি ছিল, মানে অনেক ধরনের। এসালম গ্রুপেরই তো 8টা ব্যাংকে বেনামিতে ছিল, সবগুলোই বোর্ড রিকনস্ট্রাক্ট করে ফেলছে, বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এবং সেগুলোতে এরকম ছিল যে এসালম নিজে বসছে না, তার কোম্পানির একজন পিয়নকে, তার একজন অফিসারকে ওইভাবে মানে শেয়ার কিনে 2%-এর তো একটা রুলস ছিল, 2% শেয়ার হলেই সে বোর্ড ডিরেক্টর হইতে পারতো। সো 2% শেয়ার কিনে সে ডিরেক্টর বসিয়ে দিত। এবং আমরা এরকমও দেখেছি যে এক ব্যাংক থেকে লোন নিয়ে ওই ব্যাংকের শেয়ার কিনে ওই ব্যাংকের বোর্ডে বসেছেন, এরকম ধরনের কিন্তু কেস আমরা পেয়েছি। তো সেই জিনিসগুলো এখন কেন্দ্রীয় ব্যাংক খুব গুরুত্ব দিয়ে দেখছে এবং সেই বোর্ডগুলোকে রিকনস্ট্রাক্ট করা হচ্ছে। তবে সংকট এখনো কিন্তু কাটছে না, কারণ যেহেতু ব্যাংকগুলোতে লিকুইডিটি স্ট্রেস অনেক বেশি এবং এই ব্যাংকগুলো সব ব্যাংকে না, যেই ব্যাংকগুলো মার্জার করার ঘোষণা দেওয়া হয়েছে যে 5টি ব্যাংকে, তো এই ব্যাংকগুলোর অনেকগুলোর কিন্তু আমরা খেলাপি ঋণ দেখছি 70 থেকে 90%, যেগুলো আসলে সার্ভাইভ করা সম্ভব না। তো তাদের কিনা লোন থেকে কোনো ধরনের রিপেমেন্ট আসতেছে না, তারা ডিপোজিট পাচ্ছে না, তাদের লিকুইডিটি একটা স্ট্রেসে পড়েছে। কেন্দ্রীয় ব্যাংক চেষ্টা করছে যে তাদেরকে লিকুইডিটি সাপোর্ট দিয়ে টিকে রাখার জন্য, বাট যখন একটা ব্যাংকে 70 থেকে 90% আসলে খেলাপি ঋণ হয়, তাহলে ওই ব্যাংকটার আসলে টিকে থাকা খুব কঠিনই হয়ে যায় আসলে। তবে এই ব্যাংকগুলোতে আসলে ডিপোজিটাররা এখনো সাফার করছে, যেহেতু যে মানে মার্জার করা হবে, কিন্তু কবে হবে, কিভাবে শেষ হবে সেটা এখনো হয়নি। কিন্তু ডিপোজিটারদের সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক বলছে যে এটা ন্যাশনালাইজ করা হবে। আমরা যদি আরেকটি পার্টে যাই, যে ডিফল্ট লোন পার্ট, যেটি আমরা দেখেছি যে গত বছরের সেপ্টেম্বরে হিউজ লিকুইডিটি ক্রাইসিস, ব্যাংকগুলো ডিপোজিটারের টাকা দিতে পারছে না, এলসি খুলতে পারছে না, অথচ আমরা যদি ডিফল্ট লোন রেট দেখি মাত্র 9%, 1,55,000 কোটি টাকা ছিল গত বছরের সেপ্টেম্বরে। এরপর আমরা আসলে রিয়েল চিত্র দেখলাম যে 4 লাখের বেশি, 4,20,000 কোটি টাকা এই মার্চে এসে ডিফল্ট লোন, 20%-এর বেশি, যেটা বলা হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকা আরো বেরোবে সামনে। এটি কিভাবে হলো, মানে এটার ব্যাখ্যা কি? এইটার ব্যাখ্যা আবার বেশ কয়েকটা ব্যাখ্যা আছে। একটা হলো গিয়া যে আমাদের যে খেলাপি ঋণ করার যে নিয়ম কানুন ছিল, সেই নিয়ম কানুনে ছিল যে ওভারডিউ পিরিয়ড প্রায় 6 মাস থেকে 9 মাস পর্যন্ত হলে পরে সেটা খেলাপির তালিকায় যাবে। ওভারডিউ পিরিয়ডটা মানে হলো গিয়ে যে 6 থেকে 9টা কিস্তি একটা মানুষ পরিশোধ করছে না, একটা ঋণ নিয়েছে 6 থেকে 9টা কিস্তি সে পরিশোধ করছে না, তারপরে সে খেলাপির তালিকায় যাচ্ছে। তো এই তালিকার মধ্যে কিন্তু একটা বড় অংশের লোন ছিল, যারা কিনা ওভারডিউ পিরিয়ডে ছিল, লোনের কিস্তি দিচ্ছিল না, কিন্তু তারা আবার খেলাপিও হচ্ছিল না কেন্দ্রীয় ব্যাংকের নিয়মের কারণে। তো কেন্দ্রীয় ব্যাংক সেই নিয়মটাকে কিন্তু চেঞ্জ করে এখন 3 মাসে নিয়ে এসেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। এবং ধীরে ধীরে কিন্তু সেটা এরকম হয়ে যাবে যে যেদিন থেকে ওভারডিউ হবে তার পর দিন থেকে আসলে লোনটা খেলাপি হয়ে যাবে, মানে স্ট্যান্ডার্ড মানে সেটা খেলাপি হয়ে যাবে। তো এই ধরনের রুলস রেগুলেশনে কিছু চেঞ্জ করার কারণে যে খেলাপি ঋণটা আসলে লুকিয়ে রাখার মতো একটা পদ্ধতি ছিল, সেই পদ্ধতিটা আসলে এখন নাই। ফলে এই জিনিসগুলো অডিটও তো করা হয়েছে, যে কারণে অনেক লুকানো খেলাপি ঋণ বেরিয়ে এসেছে। হ্যাঁ, এবং ব্যাংকগুলো আমাদের এরকমও বলেছে যে এমনও সব লোন ছিল যেগুলার 18 থেকে 20টা কিস্তি ওভারডিউ হয়ে আছে, কিন্তু সেগুলোকে ব্যাংক আসলে খেলাপির তালিকায় দিচ্ছিল না। এবং এই কারণেই কিন্তু খেলাপিটা আমরা 9% দেখছিলাম, কিন্তু ব্যাংকে লিকুইডিটি নাই, ব্যাংকে লোন দিতে পারছে না। খাতা কলমে দেখা যাচ্ছে ভালো, কিন্তু রিয়েল সিনারিওতে আসলে কারো কাছে টাকা ছিল না, এরকম ব্যাপার। সো রিয়েল সিনারিওটা আস্তে আস্তে উঠতে শুরু করেছে এবং আগামী জুনের যে জুন কোয়ার্টারের যে আমরা হিসাবটা পাবো, তখন হলে আমরা অ্যাকচুয়াল সিনারিওটা বুঝতে পারবো যে আসলে ব্যাংক খাতের খেলাপি ঋণ কত। কারণ এর মধ্যে ওভারডিউ পিরিয়ডটা কমে এসেছে, তো 6 মাস থেকে শুরু করে 3 মাসে এখন নেমে এসেছে, সেটা আরো কমবে। তখন হলো গিয়ে খেলাপি ঋণের মূল চিত্রটা পাওয়া যাবে। এখনো যে চিত্রটা পাওয়া যাচ্ছে সেই চিত্রটাও কিন্তু আংশিক, খেলাপি ঋণ তার থেকেও অনেক বেশি। ওকে, ধন্যবাদ আপনাকে মোদক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন। আমি শেষ করার আগে এখন আরো কি কি কাজ চলছে সেটি যদি একটু সংক্ষেপে বলি, যে এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক কিভাবে ব্যাংকের মার্জারগুলো শেষ করা হবে সেজন্য একটি ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করেছে, সেটি এখন তারা ইমপ্লিমেন্ট করবে, যে কি উপায়ে আসলে ব্যাংকগুলোকে দ্রুত সময়ে মার্জ করে ডিপোজিটারদের টাকা প্রোটেক্ট করা যায়। এজন্য ডিপোজিটারদের যে ইন্স্যুরেন্স অ্যাক্ট, যেখানে 1 লাখ টাকা থেকে এখন 1 লাখ টাকা পর্যন্ত তারা ইন্স্যুরেন্স পায়, অর্থাৎ আপনার যত টাকাই থাকুক না কেন, ব্যাংক যদি লিকুইডেট করা হয় তাহলে আপনি সর্বোচ্চ 1 লাখ টাকা পাবেন, সেটি বাড়িয়ে 2 লাখ টাকা করা হচ্ছে কাভারেজ, ইন্স্যুরেন্স কাভারেজ, সেটি এখন ফাইনাল করার পর্যায়ে আছে। এছাড়া ব্যাংক কোম্পানি অ্যাক্ট সেটি আরো মডিফাই করা হচ্ছে, মডার্ন করা হচ্ছে, যাতে করে এই যে ফ্যামিলি, যেই ব্যাংকগুলো যে এখন ধ্বংসের পথে, সবগুলো ফ্যামিলি গ্রিপের কারণে, সেইগুলো কিভাবে কন্ট্রোল থেকে বের করে আনা যায়, সেজন্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট সংশোধনের কাজ চলছে। বাংলাদেশ ব্যাংকে কিভাবে আরো বেশি স্বাধীনভাবে কাজ করানো যায়, এজন্য বাংলাদেশ ব্যাংক অর্ডার সেটিও অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে এরকম। এবং আপনারা জানেন যে এক্সচেঞ্জ রেট
রেট মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট সেটি এখন ফুললি মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে। এই সব কিছু মিলে এখন এই কাজগুলো এখন সামনের দিনে আমরা দেখতে পাবো যে যদি এই আইনগুলো পাস হয় ফাইনালি, তাহলে আমরা ব্যাংকিং সেক্টরে আসলে একটা আরো ভালো ডিসিপ্লিন দেখতে পাবো। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।